গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তার মধ্যে অন্যতম হলো রাসেলস ভাইপার। আজ আমরা সেই রাসেলস ভাইপার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চন্দ্রবোড়া বা উলুবোড়া ভাইপারেডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি বিষধর সাপ। এই উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের মধ্যে অন্যতম হলো এটি। চন্দ্রবোড়া 1797 সালে জর্জ শ এবং ফ্রেডেরিক পলিডোর নোডার কর্তৃক আনুষ্ঠানিকভাবে বর্ণিত হয়। এর পূর্বে প্যাট্রিক রাসেল 1796 সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করমণ্ডল বইয়ে চন্দ্রবোড়া সম্পর্কে লিখেছিলেন। তাই তার নাম অনুসারে এটি রাসেলস ভাইপার বা রাসেলের ভাইপার নামে পরিচিত হয়। চন্দ্রবোড়ার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার। দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এর মাথাখানা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা হয়। থুতনি ভোঁতা, গোলাকার এবং উত্থিত। নাসারন্ধ্র বড়, যার প্রতিটি একটি বড় এবং একক অনুনাসিক স্কেলের মাঝখানে অবস্থিত। চন্দ্রবোড়ার শরীর লেজসহ সর্বোচ্চ 166 সেমি অর্থাৎ 65 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এবং এশিয়ার মূল ভূখণ্ডে গড় প্রায় 120 সেমি অর্থাৎ 47 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। চন্দ্রবোড়া সাপ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান, উত্তর 24 পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই বেশি পরিচিত ছিল। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোড়া বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়া, ভোলাতেও চন্দ্রবোড়ার উপস্থিতি পাওয়া গেছে। এই রাসেলস ভাইপারটি ভারত এবং বাংলাদেশে মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। 2015 সালে লাল তালিকা অনুযায়ী চন্দ্রবোড়া বাংলাদেশের সংকটাপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। চন্দ্রবোড়া সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত, উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলেও এটিকে জলে দ্রুতগতিতে চলতে পারে, ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বাড়ির আশেপাশে চন্দ্রবোড়ার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোড়া অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্রবোড়া সাধারণত স্বতঃপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না, কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোড়ার কামড়ে মারা যায়। তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এ কথা গুজব মাত্র। এরা মূলত অ্যাম্বুশ প্রেডেটর, তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিসিস শব্দ করে। তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুতগতিতে ছোবল মারতে পারে। ছোবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে এই তেড়ে এসে কামড়ায় জাতীয় ভুল ধারণাটির জন্ম হয়েছে। এদের বিষ-দাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছুটা র্যাটেল স্নেকের প্রজাতির থেকে ছোটও। এরা প্রচণ্ড জোরে হিসিস শব্দ করতে পারে। চন্দ্রবোড়া দিনে ও রাতে উভয় সময়ে কামড়ায়। অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু চন্দ্রবোড়া অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে। অন্যান্য সাপের মতোই চন্দ্রবোড়াও সাধারণত মানুষকে এড়িয়েই চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলেছে। আমরা জানি সাপ সাধারণত ডিম পাড়ে,
এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে চন্দ্রবোড়ার ক্ষেত্রে অন্যরকম। এই সাপ ডিম বাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়, ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এরা বছরের যে কোনো সময় প্রজনন করে, তবে মে থেকে পরের 3 মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে কোনো কোনো চন্দ্রবোড়া সাপের 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। চন্দ্রবোড়ার বিষ দাঁত সোলেনোগ্লাইফোয়াস, অর্থাৎ মুখ বন্ধ করলে দাঁত ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। একটি চন্দ্রবোড়া সাপ এক ছোবলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম, 150 থেকে 250 মিলিগ্রাম এবং 210 থেকে 268 মিলিগ্রাম পর্যন্ত মাপা হয়েছে। 79 সেন্টিমিটার অর্থাৎ 31 ইঞ্চি গড় দৈর্ঘ্যের শিশু চন্দ্রবোড়ার বিষের পরিমাণ 8 থেকে 79 মিলিগ্রাম অর্থাৎ গড় 45 মিলিগ্রাম অবধি দেখা গেছে। চন্দ্রবোড়া সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যেই ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে 25 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রবোড়ার বিষ হেমোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত চিকিৎসা নিলে ও সত্বর অ্যান্টিভেনাম প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায়। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম, যেটি ভারতের হ্যাফকিন ইনস্টিটিউটে তৈরি হয়, সেগুলো প্রয়োগ করা হয়। তার দ্বারা চন্দ্রবোড়ার বিষেরও প্রতিরোধ সম্ভব। 2016 সালে কোস্টারিকার ক্লডোমিরো পিকাডো ইনস্টিটিউট একটি নতুন অ্যান্টিভেনাম তৈরি করেছে এবং শ্রীলঙ্কায় তা পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে। চন্দ্রবোড়ার বিষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এ কারণে হাসপাতালের ল্যাবরেটরিতে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষায় এর ব্যবহার রয়েছে। রক্ত জমাট বাঁধা গর্ভধারণ বিষয়ক জটিলতা যেমন গর্ভপাতকারী এক রোগ নির্ধারণের পরীক্ষায় লুপাস অ্যান্টিকোয়াগুলান্টের উপস্থিতি নির্ণয়ে চন্দ্রবোড়ার বিষ ব্যবহৃত হয়। প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, সাপ জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অন্যান্য প্রাণীর মতোই সাপেরও খুব প্রয়োজন। তাই সাপেদের না মেরে সাবধানতা অবলম্বন করুন আর ওদেরকে বাঁচতে দিন।